আসসালামু আলাইকুম। এলটিভির নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আজ আমি থাকবো আপনাদের সাথে হামেদ রশিদ লালী। আলোচনা করব বিভিন্ন বিষয় নিয়ে, বাজেটের কিছু অংশ থাকবে, কিছু পুঁজিবাজার নিয়ে আলোচনা করব। আর আজকে আলোচনার জন্য আমন্ত্রিত হয়ে এসেছেন দর্শক মণ্ডলী। আমাদের সাথে আছেন আপনারা খুব সুপরিচিত মুখ, মোহাম্মদ ফোরকান উদ্দিন, এফসিএ পুঁজিবাজার বিশ্লেষক। উনি একজন প্র্যাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। উনি খুব সুন্দর বলেন, সুবক্তা। তা ওনার সাথে আছেন জনাব এস এম নাসির উদ্দিন, সিও স্টার্লিং স্টক অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড। উনিও খুব খোলাসা করে বলেন, খুব ভালো লাগে। আমরা শুনবো দর্শক মণ্ডলী। আমরা চলে যাচ্ছি আলোচনায়। ফোরকান ভাই, আপনার থেকে শুরু করতে চাচ্ছি। গতকালকে মাননীয় অর্থমন্ত্রী পার্লামেন্টে একটা ফিগার দিয়েছেন আমাদের, সেটা হলো যে টোটাল লোন ডিফল্টার 2,02,623টা কোম্পানি, ফার্ম অ্যান্ড ইন্ডিভিজুয়ালস। মার্চ পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে 73,409 কোটি টাকা ব্যাড লোন হয়েছে। এবং এই সময় তারা যেটা মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে রিটার্ন অফ ফিগার হলো মোর দেন 42,000 করোড় টাকা। এটা একটা বিশাল একটা ডিফল্ট কালচার, যেটা আমরা প্রায়শই আলোচনায় করেছি, আপনিও বলেছেন। এই কালচার থেকে আমরা কিভাবে বের হব সেইটা আলোচনায় একটু নিয়ে আসতে চাই। আর এই লোন ডিফল্ট হচ্ছেই বা কেন? বেসিক্যালি কয়েকটা কারণ আছে এখানে। প্রথম, আমি আপনার পরের প্রশ্নটা দিয়ে উত্তরটা দেওয়া শুরু করে দিই। প্রথম প্রশ্নের উত্তর দিব আমি লোনটা কেন ডিফল্ট হচ্ছে। দ্বিতীয় প্রশ্নের উত্তর দিব আপনার এই কালচার থেকে বের হয়ে আসার উপায় কী। এবং তৃতীয় প্রশ্নের উত্তর দিব এটা ক্লাসিফিকেশানটা কীভাবে হয়। এই তিনটা ভাগে আমি উত্তরটা দিই। প্রথম প্রশ্ন হলো যে এই লোনটা ডিফল্ট হচ্ছে কেন। লোনটা ডিফল্ট হওয়ার সর্বপ্রথম রিজন যেটা, সেটা হলো শর্ট টার্ম ফাইন্যান্স দিয়ে লং টার্ম ফাইন্যান্স করা। শর্ট টার্ম কালেকশন মানে ফান্ড দিয়ে লং টার্ম ফাইন্যান্স করা হলো ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড যে কারণ, সেটা হলো আপনার লোনগুলোকে যখন দেয়া হচ্ছে তার যে প্রপার ডি ডিলিজেন্স সেটাকে ঠিকমতো করা হচ্ছে না। এবং স্পেশালি ইন দি গভর্নমেন্ট ব্যাঙ্কস, যেসব গভর্নমেন্ট ব্যাঙ্কগুলো আছে, প্রাইভেট সেক্টরের ব্যাঙ্কসগুলো হয়তো একটু বেশি, স্টেট ওন ব্যাঙ্ক যেগুলো আছে সেগুলোতে এই সমস্যাটা সবচেয়ে বেশি হচ্ছে। 3 নম্বর কারণ যেটা হলো যে আপনি খেয়াল করে দেখেন, আমাদের কাছে যে লোন ডিফল্টের যে হিসাব আছে সেটাকে কিন্তু আমরা এক কথায় বলি যে এটা লোন ডিফল্ট। কিন্তু প্রশ্ন হলো এই ডিফল্টটা কয় ভাগে ভাগ করে? আমরা কি কোনো ভাগ করেছি লোন ডিফল্টটাকে? ডিফল্টটা 2 ভাগে হয়ে থাকে। কিছু কিছু লোক আছে ক্রিমিনাল, অর্থাৎ তারা উইলফুলি ডিফল্ট করে। এখন দেখা যাচ্ছে যে এই যে লোনগুলো যেগুলো ডিফল্ট হচ্ছে সেখানে দুটো ভাগ বেসিক্যালি থাকা উচিত। একটা হলো জেনুইন ডিফল্ট, সে তার বিজনেস বিজনেস ফেল করেছে, সেরকম একটা ধরনের ডিফল্ট। আর একটা উইলফুলি যারা ডিফল্টটা করছে তাদের। এই উইলফুলি যারা ডিফল্টটা করছে তারা হলো ক্রিমিনাল। তাদেরকে যদি আপনি সিরিয়াসলি পানিশমেন্টের আওতায় নিয়ে আসতে পারেন তাহলে এই ডিফল্টের পরিমাণ কমে যাবে। আর যেটা বিজনেস ফেলিউরের কারণে যে ডিফল্টটা হচ্ছে, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। সেটাকে আপনি অ্যাড্রেস করতে পারেন ফার্দার লোন ফাইন্যান্সিং দিয়ে এবং আদার করতে। কিন্তু আমাদের এখানে উল্টো জিনিস দেখা যাচ্ছে, যারা উইলফুলি লোনটা ডিফল্ট করছে তাদেরকেও কিন্তু আবার রিফাইন্যান্স করা হচ্ছে। এইটা একটা রিজন। আরও একটা কারণ যেটা হলো সেটা হলো, দেখেন লোনগুলোকে যখন আমরা স্পেশালি যখন ক্লাসিফাই হয়ে যাওয়ার পরে এটাকে যখন আমরা রিক্লাসিফাই করছি, বা আমরা এটাকে যখন কি বলে এটাকে ইনস্টলমেন্টে ভাগ করে দিয়ে রিশিডিউল করে নিচ্ছি, রিশিডিউলিং যেটা যখন করছি, এই রিশিডিউলিং করার সময় আমাদের একটা ক্যালকুলেশন আমরা বোধহয় কিছুটা ওই স্টক মার্কেটে যে লোনগুলো আছে সেগুলোর মতো করি। কীরকম একটু পরিষ্কার করে বলি আপনাকে। দেখেন, রিশিডিউলিং করার সময় আপনার আরোপিত এবং অনারোপিত সুদ, অর্থাৎ আপনার যেইগুলোর উপরে আপনি ডিফল্ট হতে ছিল সেগুলো ব্লক করে সেগুলোর উপরে যে ইন্টারেস্ট, সেগুলো সব সহ ক্যালকুলেশন করে কিন্তু আপনি রিশিডিউলটা করছেন। তাহলে তার যদি 10 টাকা লোন থাকে, এটা অলমোস্ট 20 টাকা হয়ে গেল। কিন্তু সেটা না করে যদি তার আরোপিত সুদ যেটা আছে, সেই আরোপিত সুদটাকে যদি আমি ব্লক করে দিতাম আর সেটার উপরে যদি ফার্দার কোনো ইন্টারেস্ট চার্জ না করতাম, তাইলে কিন্তু আজকে যে ডিফল্টের পরিমাণটা যেটা হয়েছে সেটা কিন্তু হতো না। এবং এইটা হওয়ার কারণে যেটা হয়েছে, আরোপিত এবং অনারোপিত দুটো সুদকে যখন একসাথে দিয়ে আমি এখন এটাকে যখন রিশিডিউল করছি, না যিনি ক্লায়েন্ট তিনি পেমেন্ট করতে পারছেন, না ব্যাংক রিয়েলাইজ করতে পারছে। রাদার যেটা হচ্ছে সেটা হলো ব্যাংকগুলো যখন তার প্রফিট দিয়ে ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে, সেটা পাবলিক মানি থেকে কিন্তু ডিভিডেন্ড ডিক্লারেশন হয়ে যাচ্ছে। সো এই স্পেসিফিক 3-4টা কারণে কিন্তু লোনগুলো ডিফল্ট হচ্ছে বেশি। এখন আসেন এখান থেকে বের হওয়ার উপায় কী।
বের হওয়ার উপায়ের মধ্যে আমাদেরকে ওই যে কথাটা বললাম একটু আমি বলেই ফেলছি যে যারা উইলফুলি ডিফল্ট করছে তাদেরকে পুরোপুরিভাবে পানিশমেন্টের আওতায় নিয়ে আসতে হবে। দ্বিতীয় রিজন হলো আমাদেরকে এই ব্যাঙ্কগুলোকে শর্ট টার্ম ফাইন্যান্স থেকে লং টার্ম ফাইন্যান্স থেকে বের হয়ে এসে ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সের মধ্যে তাদেরকে লিমিট করতে হবে। প্রজেক্ট ফাইন্যান্সটা বন্ধ করে দিতে হবে। প্রজেক্ট ফাইন্যান্সগুলোর জন্য তাদেরকে করতে চলে যেতে হবে, ইকুইটি মার্কেট বেজ হয়ে যেতে হবে। এই ক্যাপিটাল মার্কেট ইকুইটি মার্কেট বেজ হয়ে যেতে হবে, তাইলে দেখা যাবে যে তারা অথবা ইকুইটি মার্কেটে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আছে, দেন নট অনলি ইকুইটি, ভেঞ্চার ক্যাপিটাল আছে, দেয়ার আর সো মেনি থিং, এগুলোর মাধ্যমে তাদেরকে চলে যেতে হবে। 3 নাম্বার যেটা হলো সেটা হলো আপনার ক্লাসিফিকেশনটাকে যদি আমরা ওইভাবে করে দিতে পারি তাহলে দেখবেন যে এই ডিফল্টের পরিমাণ যেটা আছে সেই ফিগারটা আজকে যত বড় দেখাচ্ছে তত বড় কিন্তু হবে না। এখন আসেন আরেকটা ভাগ জানি কী ছিল, আমি ঠিক ভুলেও গেলাম। তো এখন এইভাবে আপনাকে এখান থেকে বের হয়ে আসতে হবে। তাহলে আপনি খেয়াল করে দেখেন, যদি এই লোনের যে কালচারগুলো আমাদের আছে, এখন প্রশ্ন হলো যে আমাদের যে রিফাইন্যান্স আমরা যেটা করছি, আমাদের মাননীয় অর্থমন্ত্রী জনগণের টাকা দিয়ে যে রিফাইন্যান্সটা হচ্ছে, সেই রিফাইন্যান্সের ব্যাপারটাতে কিন্তু আমাদের ঘোরতর আপত্তি হওয়া উচিত। যদি আমরা অনেক সময় অনেকের বলতে শুনেছি যে না সরকার মালিকানাধীন ব্যাংক, তো মালিকই তো ব্যবসা ফেল করলে তো মালিকই দিবে। সরকার তো ব্যবসা করে না, সরকার তো ফ্যাসিলিটেট করে। এখন প্রশ্ন হলো যখন কেউ ব্যবসা করে সে তখন ক্যাপিটাল হিসেবে সেটাকে দিচ্ছে। গভর্নমেন্ট ওন কোম্পানি, স্টেট ওন কোম্পানি সেগুলো, ঠিক আছে আমি মানলাম, কিন্তু তাই বলে আপনি জনগণের টাকা দিয়ে আপনি এইভাবে ইনজেক্ট করতে থাকবেন কষ্টের টাকা দিয়ে, তার উপরে ভ্যাট বাড়াবেন, তার উপরে আবগারি শুল্ক বাড়াবেন, তার উপরে ট্যাক্স বাড়াবেন, তার উপরে অন্য প্রেশার দিয়ে টাকাগুলো আদায় করে দিবেন, এটা আসলে খুব ফেয়ার জাস্টিস হতে পারে না। কারণ জনগণের গরিব মানুষের অথবা নিম্ন মধ্যবিত্ত মানুষের কাছ থেকেও কিন্তু এখন ট্যাক্স আদায় করা হচ্ছে। কারণ যারা 40,000 45,000 টাকা যাদের বেতন, তারা কিন্তু আলটিমেটলি ট্যাক্স দেওয়া লাগছে। তো তাহলে এই 40,000 টাকা বেতনের যে লোকগুলো আছে তারা কিন্তু এখন সার্ভাইভ করা কষ্ট সোসাইটিতে। তাহলে এদের কাছ থেকে ট্যাক্স নিয়ে আপনি ব্যাংকের লোন শোধ করার কোনো যৌক্তিকতা এই বাজেটে 2,000 কোটি টাকা রিফাইন্যান্সিং এর জন্য রাখা হয়েছে, যার মধ্যে 1,000 কোটি টাকা বেসিক ব্যাংকে দেয়ার কথা আছে। এই জায়গাগুলোকে এটা খুবই অন্যায় একটা জিনিস যে এই রিফাইন্যান্সিং। আমার মনে হয় রিফাইন্যান্সিং এর প্রয়োজন নাই, তো ব্যাংকগুলোকে যদি অ্যালাউ করে দেয় যে আপনি বন্ড ছেড়ে আপনার টাকা রিফাইন্যান্স করেন, আমি মনে করি তাই করা উচিত। কারণ তাহলে তো হয়ে যায়, আমাদের টাকা তো আর ওখানে যায় লাগে না, দে আর কোম্পানি না। এবং খুব সুন্দর একটা কথা বলেছেন ফোরকান ভাই আপনি, যেটা যে ব্যাংকসের যে বরোয়িং যেটা হবে সেটা শুধু ওয়ার্কিং ক্যাপিটাল হবে এবং লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য পুঁজি বাজার থেকে নিতে হবে। তাহলে এই যে কালচারটার থেকে বের হয়ে আসা যাবে। এবং তার সাথে আপনি আরেকটা কথা বলেছেন যে শাস্তি, যারা উইলফুল ডিফল্টার তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। খুব সুন্দরভাবে বলেছেন ফোরকান ভাই। আমি একটু আপনার কাছে একটু আসতে চাচ্ছি, সেটা হলো যে পুঁজিবাজারের, যদি আমরা যে কথাটা উনি বললেন যে পুঁজিবাজার থেকে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য আসা দরকার, তাহলে আমাকে পুঁজিবাজারে কিছু চেঞ্জ আনতে হবে ইন দ্য সেন্স যে গ্রিনফিল্ড অ্যালাউ করতে হবে। কারণ আমি যদি এই টাকাটা এখান থেকে নেই তাহলে গ্রিনফিল্ড থেকে নিতে হবে, অথবা ব্রিজ ফাইন্যান্সিং যেটা আগে ছিল, এখন ব্রিজ ফাইন্যান্সিং কিন্তু উঠেই গেছে, আমরা শুনি না। এইসব ফ্যাসিলিটি আমাদেরকে কি বাড়াতে হবে কিনা পুঁজিবাজারে? ধন্যবাদ এনটিভি দর্শকদের। দেখুন, আজকে আমি বাজেট দিয়ে শুরু করতেছি। আমাদের এই যাবৎকালের সবচেয়ে বৃহৎ বাজেট, 4,263 কোটি টাকার বাজেট, যেখানে আয় ধরা হয়েছে 2,94,000 কোটি টাকা। অলমোস্ট ঘাটতি বাজেট হলো 1,06,772 কোটি টাকা। আপনার এই ঘাটতি বাজেটেরটা আপনি কীভাবে মেকআপ করবেন হয়তো বিদেশি লোন, লোকাল ব্যাঙ্কগুলো থেকে লোন, অথবা ডোনেশন। পরবর্তীতে এই ঘাটতি বাজেটটাকে মেকআপ করতে গিয়ে আপনার এই লোনটা আবার ফার্দার ইনকার্ড হবে, ইন্টারেস্ট বছরকে বছর আপনি ইন্টারেস্ট দিতে থাকবেন। আপনি যেটা বললেন যে আজকে বড় বড় যদি ফাইন্যান্সগুলো, ইভেন সরকারি অনেক বড় বড় ফাইন্যান্সগুলো যদি আপনার এই ক্যাপিটাল মার্কেট থেকে করা যেত, আজকে যদি ব্রিজ ফাইন্যান্সিং করা যেত, তাহলে এই ঘাটতি বাজেটটা থাকতো না। এটার কারণে আমাদের ইকোনমিতে বিশাল একটা লং টার্মে একটা নেগেটিভ এফেক্ট পড়বে। আমরা আস্তে আস্তে দায়বদ্ধ হয়ে যাব অনেক বেশি, আমাদের মাথা পিছু ঋণের পরিমাণ অনেক বেড়ে যাবে, প্রতি বছরে বাড়বে। তো আজকে ক্যাপিটাল মার্কেটকে ডেভেলপ
করতে যদি আমরা পারতাম, ক্যাপিটাল মার্কেটকে যদি সম্প্রসারণ করতে পারতাম, এই সমস্ত বড় বড় প্রজেক্টগুলোর জন্য যেখানে আজকে সরকার অনেক বৃহৎ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট হাতে নিয়েছে, এই জন্য সরকার এটা ক্রেডিট পাওয়ার যোগ্য। সরকারের এটা একটা আমি বলবো যে কি সাহসিক সিদ্ধান্ত এবং দেশের লং টার্ম দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে দেশের উন্নতির জন্য এটা একটা বিশাল পদক্ষেপ। পাশাপাশি সরকারের এই বড় বড় এই সমস্ত প্রজেক্টগুলোতে ফাইন্যান্সিংটা যদি আজকে ক্যাপিটাল মার্কেটের মাধ্যমে সাধারণ জনগণের থেকে কালেক্ট করা যেত, যেটা আমরা সবসময় বলে আসতো, তাহলে আজকে আগামী 2 বছর 4 বছর পর আমাদের এই ঘাটতি বাজেটটা থাকতো না, আমাদের এই ঘাটতি বাজেটটা রিডিউস হতো। গভর্নমেন্ট সেভাবে থিঙ্কিং করা উচিত। এই থিঙ্কিং করাটার জন্য আমি মনে করি গভর্নমেন্টের টপ লেভেলের পলিসি মেকার যারা আছেন, আমি মনে করি সেক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডকে ইনক্লুড করে কিভাবে আমরা বড় বড় বিদেশি কোম্পানির সহ লোকাল কর্পোরেট কোম্পানিগুলোকে এই ক্যাপিটাল মার্কেটে নিয়ে আসতে পারে। ক্যাপিটাল মার্কেটের সাইজ বড় করতে হবে। পাশাপাশি ক্যাপিটাল মার্কেটে ফান্ডটা কোথায় থেকে জোগাড় হবে, সাধারণ জনগণের যে ইনভেস্ট করবে বড় বড় প্রজেক্টগুলো, তাদের ফাইন্যান্সিংটা তাদের ইনভেস্টমেন্টটাকেও এনশিওর করতে হবে, তাদের একটা সেফটি দিতে হবে। তাহলে লোকজন এনকারেজ ফিল করবে, লোকজন ব্যাংকে টাকা ডিপোজিট করতে যাবে না। পাশাপাশি এখানে মেকানিজম চেঞ্জ করতে হবে। আজকে একটা কোম্পানি প্রতিষ্ঠা হওয়ার 3 বছর বা 5 বছর পরে ক্যাপিটাল মার্কেটে এনলিস্টেড হতে হবে, নট নেসেসারি। ক্যাপিটাল মার্কেটে এনলিস্টেডমেন্ট হওয়ার জন্য কিছুটা পলিসি চেঞ্জ করা দরকার আছে। আপনি যেটা বললেন গ্রিনফিল্ড, আজকে একটা বড় প্রজেক্ট পাওয়ার প্রজেক্ট ধরবে, পাওয়ার প্রজেক্টের এই ফিজিবিলিটিটা, এই প্রজেক্টের এগেনস্টে গভর্নমেন্ট হয়তো একটা সিউরিটি দিবে। এই প্রজেক্টে কোনো ফল করলে গভর্নমেন্ট পাবলিক ইন্টারেস্টটা গভর্নমেন্ট সার্ভ করবে, তাহলে সাধারণ জনগণ এই সমস্ত গ্রিন ফিল্ডেও বিনিয়োগ করতে দ্বিধা করবে না। আলটিমেটলি হবে কি, সেখানে এখন যে আমরা বড় বড় প্রজেক্টগুলো প্রাইভেট এবং পাবলিক সেক্টরে যে ডেট বেস হয়ে আসতেছে, ঋণের বোঝা দিন দিন বাড়তেছে, সেটা বাড়বে না, বরং আমাদের ইকুইটি বেস ইকোনমি ডেভেলপমেন্ট হবে। পৃথিবীর যত দেশ আজকে ডেভেলপমেন্ট হয়েছে, সেই প্রত্যেকটা দেশ আপনি দেখবেন ইকুইটি বেস ইকোনমি ডেভেলপমেন্ট করার কারণে তাদের ইকোনমি আজকে একটা স্ট্রং পজিশনে দাঁড় করাইতে পারছে। আমি আবারও বলবো যে টোটাল বাংলাদেশের ইকোনমি যেভাবে আগাইতেছে, আমাদের প্রগ্রেস হচ্ছে, আমাদের বাজেটে যেভাবে পরিমাণ বাড়তেছে, বাজেটের সাথে সমন্বয় রেখে, আমাদের টোটাল জিডিপির সাথে সমন্বয় রেখে আমাদের ক্যাপিটাল মার্কেটের সাইজ অনেক বড় করতে হবে। ক্যাপিটাল মার্কেটের সাইজ অ্যাটলিস্ট বাজেটের 50 থেকে 80% যতদিন না আসবে, ততদিন আমাদের ডেট বেস ইকোনমির উপর আমাদের ডিপেন্ড করতে হবে। এবং আমাদের জাতি হিসাবে আমাদের মাথাপিছু প্রত্যেক বছরে ঋণের বোঝা বাড়তে থাকবে, যেটা আমাদের আলটিমেটলি দেশের প্রতি বছরের বাজেট এফেক্ট হবে এবং ঘাটতি বাজেট আরও বড় ঘাটতির দিকে যাবে। দ্যাটস রাইট, সুন্দর করে বললেন আপনি। আমি একটু আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম এর সাথে যে আমরা লক্ষ্য করছি যে পুঁজিবাজারে একটু পজিটিভ ধারায় ফিরছে এই কয়েকদিন ধরে, এবং আশা করা যাচ্ছে, অনেকে বলছেন যে ঈদের পরেও এই ধারাটা অব্যাহত থাকবে। আপনি কিভাবে দেখছেন জিনিসটা? আমি এখন দেশের জনগণ এখন পুঁজিবাজারে বিনিয়োগ করতে চায়। বিনিয়োগের অন্যান্য অনেক জায়গাতে স্টাক হয়ে আছে মানুষ, এবং পুঁজিবাজারে মানুষ বিনিয়োগ করতে চায়। পুঁজিবাজারে যেটা হলো যেন কি আস্থার সমস্যা ছিল, আস্থার সংকট ছিল। এখন আস্থায় যদি ফিরিয়ে নিয়ে আসতে পারে, দেখেন এখন পুঁজিবাজার আস্তে আস্তে স্থিতিশীলতার দিকে যাবে, এটা আমরা আগেও বলে আসছি। এটার কারণ হলো যেন কি পুঁজিবাজার অনেকগুলো রিফর্ম হয়েছে। আপনারা ডিবিএ প্রতিষ্ঠা করেছেন, ডিবিএ এখন একটা গুড বার্গেনিং এজেন্সি অন বিহাফ অফ দি ক্যাপিটাল মার্কেট টু দি আদার্স স্টেক হোল্ডার লাইক বাংলাদেশ ব্যাংক, এনবিআর অ্যান্ড দ্য গভর্নমেন্টের পলিসি মেকার। সো এখন লোকজন আস্তে আস্তে আস্থায় ফিরে আসতেছে। লোকজনকে যদি আপনার এই আস্থাটা ধরে রাখা যায়, পুঁজিবাজার যেটা আস্তে আস্তে লোকজনের বিনিয়োগটা বাড়তেছে, লোকজন এখন একটু পুঁজিবাজারমুখী হচ্ছে, এই পুঁজিবাজারমুখী লোকজন থাকবে এবং পুঁজিবাজার স্থিতিশীল থাকবে। এবং আলটিমেটলি পুঁজিবাজার হয়তো 2018-19 সালে একটা ভাইব্রেন্ট পুঁজিবাজার, যেটা এশিয়ার পুঁজিবাজারের, আজকে বোম্বে স্টক এক্সচেঞ্জ যেভাবে ধরেন তাদের সর্বকালের রেকর্ড ভঙ্গ করে তারা এখন একটা স্থিতিশীল এবং ভাইব্রেন্ট পুঁজিবাজার, এবং পাশাপাশি আজকে পাকিস্তানের পুঁজিবাজারও পাকিস্তানের মতো একটা ভঙ্গুর কান্ট্রিতে, যেটা সেখানেও পর্যন্ত তাদের পুঁজিবাজার স্থিতিশীল। কারণ হলো যে তাদের পলিসি মেকারদের জন্য তাদের নিয়ন্ত্রণ সংস্থার যথাসময়ে যথা পদক্ষেপ নেওয়ার কারণে হয়েছে। আমাদের দেশেও যদি এই জিনিসটা করা যায়, আপনার নিয়ন্ত্রণ সংস্থা সহ আমাদের আদার্স বড় বড় স্টেক হোল্ডার আছে, তারা সাধারণ জনগণকে যদি আস্থা নিয়ে রাখতে পারে, আস্থায় রাখতে পারে, এই দেশের পুঁজিবাজার ভাইব্রেন্ট হবে এবং একটা
পুঁজিবাজার দেশের অর্থনীতির নিয়ন্ত্রক হিসেবে কাজ করবে। অ্যাবসলিউটলি, আমি সম্পূর্ণ আপনার সাথে একমত। আমি একটু আপনার কাছে আসতে চাচ্ছি ফোরকান ভাই, যেটা আপনি লক্ষ্য করছেন যে আমাদের এই বাজেটে 15% ওয়াট যেটা করা হলো, এবং তার সাথে আরেকটা যে ব্যাংকে টাকা যেটা আছে সেটার উপরেও একটা আবগারি শুল্ক আরোপ করা হলো। এইটার বিষয় কিন্তু পার্লামেন্টে বিশাল একটা আলোচনার ঝড় উঠেছে, এবং এইটা জনমনেও একটা কিন্তু প্রভাব ফেলেছে যে আমার ব্যাংকে টাকা রাখলে পরে সেখানে আবগারি শুল্ক দিতে হবে কেন। এইটার ব্যাপারে আপনার মতামত জানতে চাই যে এইটা কি আসলেও মানে জনগণ এর পক্ষে যাবে এই জিনিসটা, নাকি এটাতে জনগণ বিমুখ হবে ডিপোজিট রাখার থেকে? এখানে আসলে এই আবগারি শুল্কর ইস্যুটাতে এর টাকার পরিমাণটা যে খুব বেশি তা কিন্তু না, 350 কোটি টাকার মতো রাফলি আপনার এখান থেকে আসবে আবগারি শুল্ক থেকে। আমার মনে হয় এটা আমাদের মাননীয় অর্থমন্ত্রী কার কথাই করেছেন উনি ভালো জানেন, কিন্তু এটা আগেও ছিল, কিন্তু এই বৃদ্ধিটা যদি না করতো তাহলে আজকে টোটাল উঠায় দেওয়ার যে কথাটা আসছে এটা কিন্তু আসতো না। সো ইট ওয়াজ এ গ্রেট মিস্টেক আমার কাছে মনে হয় এটা আমার ব্যক্তিগত, ইট ইজ এ গ্রেট মিস্টেক ফ্রম দি পার্ট অফ আওয়ার ফাইন্যান্স মিনিস্টার, যে এটাকে ইনক্রিজ করার ডিসিশন নেওয়াটা। এবং ডেফিনেটলি এই সিদ্ধান্ত হয়তো উনি নেন নাই, ওনার আশেপাশে চামচা লোকজন থাকে, এরাই হয়তো দিছে। তো এই কাজটা করতে গিয়ে যেটা হয়েছে, এখানে চিন্তা করা উচিত ছিল প্রত্যেকটা সরকার, হোক সেটা আওয়ামী লীগ সরকার, হোক সেটা বিএনপি সরকার, হোক সেটা জাতীয় পার্টি সরকার, হোক সেটা XYZ সরকার, প্রত্যেকেই কিন্তু ভোটের রাজনীতি করে। সো ভোটের রাজনীতির আগে এটা কিন্তু আপনার নেক্সট ইলেকশনের আগে প্রথম শেষ বাজেট বলতে পারেন, কারণ এরপরে যে বাজেটটা হবে এটা জুলাই আগস্টের দিকে হবে, আমাদের তো অক্টোবর নভেম্বরে তো ইলেকশন হয়েই যাবে। ঠিক এইরকম সময়ে এরকম মিসলিডিং একটা বাজেট আসা, এটা ডেফিনেটলি বর্তমান সরকারের জন্য খুবই বিব্রতকর একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। এবং এইটার পিছনে যারা ইন্ধন জুগিয়েছে, আমি তো মনে করি মাননীয় প্রধানমন্ত্রী শুড টেক কেয়ার অফ অল দোজ গাইজ। এবং কারণ এটার পিছনে যারা ইন্ধন জুগিয়েছে তারা কিন্তু সরকারের পক্ষে কাজ করে নাই, তারা সরকারকে বিব্রত করার চেষ্টা করেছে, এবং নেক্সট ইলেকশনে ভরাডুবি চিন্তা করেই কিন্তু এটা করেছে। আপনি খেয়াল করে দেখেন কয় টাকা আমি সেখান থেকে পাবো। আজকে 15% ভ্যাটের কথা আমরা বলছি, ওয়ার্ল্ড ব্যাংক আমাকে প্রসাদ দিচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু এটার পক্ষে। ওয়ার্ল্ড ব্যাংক কালকেও দেখলাম, আমি খবরে দেখেছি যে ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু এই ভ্যাটের পক্ষে। ওয়ার্ল্ড ব্যাংক আমার দেশের সম্পর্কে কতটুকু জানে, কি বোঝে সে আমার দেশ সম্পর্কে? আপনি জিনিসটা বুঝতে হবে, আপনি থার্ড পার্টি কথা বলতে খুব সহজ, কিন্তু আমার ঘরের খবর কিন্তু আমি ভালো জানি। তো সেখানে ওয়ার্ল্ড ব্যাংক কী বললো আর IMF কি চাপিয়ে দিল, সেটাকে যদি আমি খুব ভালো করে কেয়ার করতে চাই, আমার সত্তা কোথায়, আমার নিজের অবস্থানটা কোথায়, যেটা আমাদের এই জিনিসটা আমাদেরকে একেবারে শেষ করে ফেলছে। হ্যাঁ, ওয়ার্ল্ড ব্যাংক আমাদের দরকার আছে, কেন আমরা ওয়ার্ল্ড ব্যাংকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পদ্মা সেতু করছি না? আমরা কি এখানে আজকে ওয়ার্ল্ড ব্যাংকের কথা কেন বলছি যে ওয়ার্ল্ড ব্যাংক এটা চাচ্ছে? আমাদের মাননীয় অর্থ প্রতিমন্ত্রী কেন বললেন যে এটা IMF-এর প্রেশার আছে? তাহলে আমরা যেখানে ওয়ার্ল্ড ব্যাংকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পদ্মা সেতু করার মতো সাহস করতে পারি, তাহলে সেখানে আমাকে এই বৃদ্ধাঙ্গুলিকে নত করে আমার কেন রাখতে হচ্ছে? এই জায়গাগুলো কিন্তু দেখার ব্যাপার আছে। এবং আরও বড় জিনিস যেটা হলো, দেখেন এই 350 কোটি টাকা না যতটা না আপনার আর্থিকভাবে যারা ডিপোজিটর আছে তাদেরকে ক্ষতি করেছে, তার চাইতে অনেক বেশি তাদেরকে মনস্তাত্ত্বিকভাবে ক্ষতি করেছে ডিপোজিট রাখার জন্য। এবং দ্বিতীয় সবচেয়ে বড় কথা হলো যে 15% VAT যেটা হচ্ছে, সেই আমার কথা হলো যে ভ্যাট জনগণ দিবে, 100 বার দিতে হবে। কারণ আমি রাস্তার উপরে হাঁটবো, দেশের হাওয়া বাতাস খাবো, আর আমি সরকারকে টাকা দিব না, এটা হইতেই পারে না। সেটা দিবে, কিন্তু একটা সহনশীল পর্যায়ে এসে কিন্তু আপনাকে দিতে হবে, একটা রিজনেবল পর্যায়ে এসে আপনাকে দিতে হবে। কালচারটাকে আস্তে আস্তে তৈরি করতে হবে। আপনি 1 তারিখ থেকে অনলাইন ভ্যাট তৈরি করে দিচ্ছেন, এই অনলাইন ভ্যাটের মানেই আপনি এই চকবাজারে গিয়ে বুঝাইতে পারবেন? অনলাইন ব্যাংকের অর্থ কি আপনি খাতুনগঞ্জে গিয়ে বুঝাইতে পারবেন? আপনি অনলাইনের অর্থ কি আপনি তেঁতুলিয়ায় গিয়ে বুঝাইতে পারবেন? আই ডু নট ফাইন্ড এনি রিজন। আমি জানি না রাষ্ট্রের যারা সর্বোচ্চ পর্যায়ে যারা বসে আছেন ওনাদের চিন্তাভাবনার লেভেলটা কোথায়। আমি এটা চিন্তা করে আমার কাছে অবাক লাগে যে আমাকে তৈরি হইতে হবে। আজকে যে ওয়ার্ল্ড ব্যাংকের বলছে, ওয়ার্ল্ড ব্যাংকের বলুক যে তুমি ফাইন্যান্স করো, আমি তাদেরকে রেডি করি। আমি তো তোমার ওয়ার্ল্ড ব্যাংকের যদি এতটাই তার ইগারনেস থেকে থাকে যে এটা করতে হবে, সে যদি আমার এতই বাইরের লোক হয়ে যদি আমার এতই উন্নতি চেয়ে থাকে, তাহলে সে আমাকে টাকা দিক, বিনা সুদে টাকা দিক। যদি আমার জন্য এত মায়া কান্না থেকে থাকে, সে বাইরে বিনা সুদে আমাকে টাকা দিক, টাকা দিয়ে বলুক যে তুমি নিজেকে রেডি করো।
তুমি রেডি করো, এই সময় থেকে তুমি করো। রেডি না করে দিয়ে চট করে এরকম একটা ডিসিশন নেওয়া বুদ্ধিমানের কাজ অ্যাপারেন্টলি কতটুকু হয়েছে বোদ্ধা ব্যক্তিরা ভালো জানবেন। তবে আমার ক্ষুদ্র মাথায় মনে হচ্ছে এই সময়টা ইট ইজ নট দ্য রাইট টাইম টু ইন্ট্রোডিউস, বাট আমাদেরকে ডেফিনেটলি এই জিনিসগুলো ইন্ট্রোডিউস করতে হবে, কারণ আমার দেশকে যদি আসলেই মধ্য ইনকামের গ্রুপে নিতে হয় তাহলে এটা করতে হবে। কিন্তু ঠিক ইট ইজ নট দ্য রাইট টাইম টু ডু লাইক দিস থিং। এবং আমি আপনার সাথে যদি একটু যোগ করি, সেটা দেখেন, একটা বড় ডিপার্টমেন্টাল শপে যদি আমি একটা হাতুড়ি কিনি, তাহলে সেই হাতুড়ির কিন্তু পুরা 15% ভ্যাট ওনারা কেটে রাখবেন। ধরেন সেটা 15 টাকায় ওনারা ভ্যাট সহ আমার দাম আসলো। কিন্তু একটা মুদি দোকান থেকে যদি আমি হাতুড়ি কিনি, সে কিন্তু তার ভ্যাট রেজিস্ট্রেশনই নাই, সে কিন্তু 11 টাকায় বিক্রি করে দিবে, 12 টাকায় বিক্রি করে দিবে। তাহলে পরে এই যে একটা অসামঞ্জস্য একটা পরিস্থিতির সিচুয়েশনের সৃষ্টি হবে। আমার এনবিআর কি করেছে, আমি এটা অবাক লাগে আমার কাছে। এনবিআর কি করেছে, আইদার সবাই ইনক্লুড করে এনবিআর এর যারা ভ্যাটের কর্ম, ওনারা কি করে এই জিনিসটাকে অর্থমন্ত্রীকে প্রপোজ করলেন? ওনারা কি এই বাস্তব পরিস্থিতি, ওনারা তো ভিন্ন গ্রহের মানুষ না, ওনারা এই বাস্তব পরিস্থিতিগুলোকে, উনি তো বাংলাদেশেরই মানুষ, ওনারই তো মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমার মনে হয় 90%-এর উপরে বিসিএস দিয়ে এসে আজকে ওনারা স্যার হয়েছেন। কিন্তু ফ্যাক্ট তো এটা যে ওনারা কোত্থেকে উঠে এসেছেন। তো এই জায়গাগুলোকে যদি আমরা খেয়াল করে দেখতে পারি, যে আমাদের সামাজিক অর্থসামাজিক অবস্থাটাকে যদি আমরা সামনে নিয়ে আসতে পারি, ইট ইজ দি রাইট টাইম, ইট ইজ নট দি রাইট টাইম টু ডু দিস। প্রিপারেশনটা নিতে হবে আমাদেরকে, বাট আমাদেরকে এটা করতেই হবে, এটা করতেই হবে, কিন্তু প্রিপারেশনটা নিতে হবে। তাহলে নির্বাচনের ঠিক আগে আগে এবং সর্বশেষ বাজেটে এসে যে হিটটা করা হয়েছে এই দুটো জিনিস দিয়ে, এটা সরকারকে ডেফিনেটলি একটা বিব্রতকর অবস্থায়, এটা আমার মনে হয় বর্তমান সরকারের জন্য একটা আত্মঘাতী সিদ্ধান্ত। এবং এটা করাটা আমার মনে হয় কতটুকু যৌক্তিক হয়েছে সরকার হয়তো পরবর্তী ইলেকশনে টের পাবে, কারণ জনগণ সত্যিকার অর্থেই খুব বিব্রত হয়েছে এটাতে, এবং জনগণ শঙ্কিত হয়ে গিয়েছে। এবং আরও বড় জিনিস হলো আপনার এই ভ্যাটের কারণে আপনার আর্থসামাজিক অবস্থার মধ্যে যে প্রাইস এসকেলেশন যেটা হবে, ইনফ্লেশন যেটা হবে, আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন তো, প্রোডাকশান যদি না থাকে তাইলে কিন্তু আপনার ফান্ড, আমাদের দেশ কিন্তু ডেভেলপ হচ্ছে, মানুষের হাতে টাকা আছে কম বেশি, রেমিটেন্সের কারণে হোক, যে কারণেই হোক, মানুষের হাতে কম বেশি টাকা আছে, কিন্তু প্রোডাকশান নাই। তাহলে কী হবে? ইনফ্লেশন কিন্তু বাড়ছে। তাহলে এই প্রোডাকশানটা করার জন্য যে ব্যবস্থাটুকু রাখা হবে সেই বাজেটে কিন্তু এরকম দিক নির্দেশনামূলক জায়গা কিন্তু নাই। তাহলে আলটিমেটলি এই ইনফ্লেশনটাকে চেক দেওয়ার জন্য প্রোডাকশানের যে ব্যবস্থা দিয়ে এই বাজেটটাকে ইনজেক্ট করার দরকার ছিল থ্রু এ ট্রু রিসার্চ, সেটা কিন্তু আমরা করতে পারছি বলে অ্যাপারেন্টলি আমার ক্ষুদ্র মাথায় ধরে না, যারা বড় ব্যক্তি তারা করেছেন। এই প্রোডাকশানের জায়গাটাকে তাহলে কীভাবে করতে হবে খেয়াল করে দেখি আমরা। এই প্রোডাকশানের জায়গার জন্যই কিন্তু আপনার ইনভেস্টমেন্টের জায়গাটাকে আমাদেরকে ঠিক করতে হবে। এখন এই ইনভেস্টমেন্টের জায়গাগুলো করতে গেলে আমার হিউম্যান রিসোর্সের দরকার আছে। হিউম্যান রিসোর্সের জায়গাটাকে অ্যাড্রেস করার জন্য যে জায়গাটুকু আমরা ঠিক করা দরকার, সেটাকে আমরা ঠিকমতো করতে পারি নাই। কারণ এমপ্লয়মেন্ট সুযোগের যে এমপ্লয়মেন্ট তৈরি করার জন্য যেই প্রচ্ছন্ন ধারণা এই বাজেটে থাকার কথা, ধারণা না, প্রচ্ছন্ন বক্তৃতা বা নির্দেশনাগুলো, গাইডলাইন থাকা দরকার ছিল, সেটাও কিন্তু এখানে এরকমভাবে হয় না। 3 নম্বর হলো আমার এখানে আজকে জিডিপির যে ডেভেলপমেন্ট হচ্ছে, সেখানে কিন্তু জিডিপির মেজর ডেভেলপমেন্টটা কিন্তু চলে আসতেছে গভর্নমেন্ট সেক্টরের চাঞ্চল্যতা থেকে। যদি তা না হয়ে থাকে, তাহলে আমি যদি পরিষ্কার করে চিন্তা করে থাকি, আজকে যদি আমার 7 to 8% জিডিপি, যেটা আজকে আমরা বলার চেষ্টা করতেছি, এই জিডিপিটা আসছে কোত্থেকে? এই জিডিপিটা যদি প্রাইভেট সেক্টর থেকে এসে থাকে, তাহলে কর্মসংস্থানের যেই অবস্থানটুকু, তাহলে সেটা কোথায়? সেটা কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি না। তাইলে জিডিপি এবং ইনভেস্টমেন্ট রেশিও যদি এত কম হয়ে থাকে, তাহলে বাকি যে জিডিপির যে অংশটুকু কন্ট্রিবিউট হচ্ছে, সেটা কোথেকে আছে? সরকারের জায়গাটা থেকে আসে। তাহলে ওই শুধুমাত্র সরকারের জায়গাটা থেকে এসে কিন্তু আপনার কর্মসংস্থান তৈরি করা সরকারের পক্ষে কতটুকু সম্ভব? তার হলো আপনি খেয়াল করে দেখেন, সরকারি চাকরিজীবীদের আজকে বেতন বেড়েছে প্রচুর পরিমাণে, মানুষের বাইং পাওয়ার কম বেশি বেড়ে গিয়েছে। তাহলে পরিষ্কার যে দিক নির্দেশনা প্রোডাকশনের জন্য, সেই জায়গাগুলোকে ডেফিনেটলি অ্যাড্রেস করতে হবে, আদারওয়াইজ আমরা নাসির সাহেব আপনার কাছে একটু আসতে চাচ্ছি। আমরা যেহেতু বাজেট 28 তারিখে এটা ফাইনাল হবে, আমরা বাজেটের উপরেই আলোচনা করছি। এইটা কর্পোরেট ট্যাক্স কিন্তু কমাবার কথা ছিল, যেটা মাননীয় অর্থমন্ত্রী বাজেটের আগে দিয়ে কিছু ইঙ্গিত দিয়েছিলেন যে কর্পোরেট ট্যাক্স উনি কমাবেন। ফাইনালি কিন্তু উনি বাজেট যেটা আসলো, আমরা দেখলাম যে কর্পোরেট ট্যাক্স কমে নাই। আমরা অনেক আশায় ছিলাম যে কর্পোরেট ট্যাক্স কমে গেলে হয়তো একটা ভাইব্রেন্সি আসবে। এই ব্যাপারে আপনার মতামত জানতে চাচ্ছি। ধন্যবাদ। দেখেন, কর্পোরেট ট্যাক্স রেট যদি আপনি কম্পেয়ার করেন, আমরা এশিয়ার একটা কান্ট্রি হিসাবে আমাদের অন্যান্য দেশগুলোর সাথেও কম্পেয়ার করতে হবে। আজকে যদি আপনি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টকে এনকারেজ করতে চান, সেক্ষেত্রে কর্পোরেট ট্যাক্সটাকে আপনার বিবেচনায় নিতে হবে। আপনার ইন্ডিয়াতে কর্পোরেট ট্যাক্স রেট হলো 31 থেকে 41%, কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। আপনার
পাকিস্তানে 30 থেকে 35%, শ্রীলঙ্কাতেও 30%-এর নিচে, আপনার মালয়েশিয়াতে 24%, সিঙ্গাপুরে সম্ভবত 17%। তো আপনি যদি কর্পোরেট ট্যাক্সের রেটটা যদি হাই রেখে, আমাদের যেটা চাওয়ার ছিল, আমাদের যেটা অর্থমন্ত্রীর কাছে প্রত্যাশা ছিল, কর্পোরেট ট্যাক্স রেট একটা সার্টেন লেভেলে নেমে এসে আপনি ট্যাক্সের পরিধিটা বাড়ান, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টকে এনকারেজ করেন, লোকাল ইনভেস্টমেন্টকে এনকারেজ করেন, এবং পাশাপাশি যারা ক্যাপিটাল মার্কেটে এনলিস্টেড পাবলিক লিস্টেড কোম্পানিগুলোর সাথে প্রাইভেট কোম্পানিগুলো বা নন লিস্টেড কোম্পানিগুলোর সাথে একটা ডিফারেন্স যদি না রাখে, তাইলে আমরা 15% চেয়েছিলাম, যে 15% না করবে, অ্যাটলিস্ট 10% আছে এখন। হ্যাঁ, এর উপরে রাখতে হবে। এটা ধরেন অ্যাটলিস্ট শুধু কর্পোরেট ট্যাক্সের ব্যাপার না, আরও অনেক কিছু ফ্যাসিলিটির ব্যাপার আছে। কারণ একটা যখন নন লিস্টেড কোম্পানি লিস্টেড কোম্পানি হবে, তাকে অনেক জবাবদিহিতার আওতা চলে আসে। সেক্ষেত্রে যদি আপনার অন্যান্য দেশের বিবেচনায় না নেন, বা আমাদের দেশে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যেমন আজকে ইউনিলিভার সহ, এই ইউনিলিভার কিন্তু ইন্ডিয়াতেও এনলিস্টেড, পাকিস্তানেও এনলিস্টেড। তো আমরা এই ইউনিলিভার সহ অন্যান্য কোম্পানিগুলোকে আমাদের দেশে যখন পাবলিক লিস্টেডের জন্য তারা রিকোয়েস্ট করব বা প্রপোজাল করব, তারা ট্যাক্সের রেট হার দেখবে, এবং পাশাপাশি গভর্নমেন্ট কি ইনসেন্টিভ দিতেছে সেগুলো দেখবে। তো এইগুলো বিবেচনায় গভর্নমেন্ট যদি নিতেন, আমি মনে করি তাহলে সেক্ষেত্রে ট্যাক্সের পরিধিটা অনেক বেড়ে যেত, এবং সরকারের আলটিমেট ট্যাক্স কালেকশনটা অনেক বেশি বাড়তো। আমি একটা উদাহরণ দিই আপনাকে, কর্পোরেট ট্যাক্স এর পাশাপাশি আরেকটা উদাহরণ দিই। আপনার টেলিকমিউনিকেশন, প্রথম বাংলাদেশে প্রাইভেট টেলিকমিউনিকেশন বা সেলুলার টেলিকম যখন ইন্ট্রোডিউস হয়, একটা সেট ইম্পোর্ট করতে আপনাকে পেমেন্ট করতে হতো 4 থেকে 5,000 বা 6,000 টাকা। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সেটের জন্য ইন্ডিভিজুয়াল একটা ট্যাক্স পেপার লাগতো। একটা ট্যাক্স পেপার ছাড়া আপনি মোবাইল কানেকশন নিতে পারতেন না। ফলশ্রুতিতে তখন কি হয়েছিল, মোবাইল কানেকশানগুলো খুব রেস্ট্রিক্টেড হয়ে গেছিলো, কিছু সংখ্যক লোক তখন মোবাইল ইউজ করতে পারতো। পরবর্তীতে গভর্নমেন্ট রিয়েলাইজ করলো যে না, আমি এই সেক্টরটাকে যদি এনকারেজ করতে চাই, এই সেক্টরটাকে আমি যদি ডেভেলপ করতে চাই, তাহলে আমাকে একটু ফ্লেক্সিবল হতে হবে। গভর্নমেন্ট এই ইম্পোর্ট ডিউটিটা কমিয়ে দিল, এবং ইন্ডিভিজুয়ালি করলো না, সেটাকে অনেক কমিয়ে দিল। ফলশ্রুতিতে আজকে আমি মনে করি মোবাইল সেক্টর থেকে সরকার যে পরিমাণ রেভিনিউ আর্নিং করতেছে, আমার মনে হয় যেটা গত 15 বছর আগের তুলনায় কয়েকশো গুণ না, কয়েক হাজার গুণ বেশি বেড়েছে। ট্রু, কয়েক হাজার গুণ বেড়েছে। এবং এটা এখন সরকারের বাজেটের একটা বিশাল আর্নিংয়ের সোর্স হলো যে কি, টেলিকমিউনিকেশন সেক্টর থেকে ট্যাক্স আকারে এবং ব্যাট আকারে যে আর্নিংটা আসতেছে। পাশাপাশি দেখেন, সরকার যদি আজকে লিস্টেড কোম্পানিগুলোর জন্য একটা ট্যাক্স ইনসেন্টিভ দিত, তাহলে আমাদের দেশে অনেক বড় বড় কর্পোরেট কোম্পানিগুলো তাহলে ক্যাপিটাল মার্কেটে এনলিস্টেড হতো। ক্যাপিটাল মার্কেটে এনলিস্টেড হলে তাদের আজকে এই যে সরকারের যে ট্যাক্সে হাইড অ্যান্ড সিকের একটা ব্যাপার থাকে, তখন তারা অনেক বেশি ফোকাস করতে পারতো, অনেক বেশি তারা ক্লিয়ার হতো, তাদের ইনফরমেশান হয়তো সেই ট্যাক্সটা কমানোর, রেটটা কমানোর পরেও ওইখান থেকে ট্যাক্সটার আর্নিংটা অনেক বেশি হতো। পাশাপাশি আমাদের দেশের টোটাল ক্যাপিটাল মার্কেটের সাইজটা অনেক বেড়ে যেত। আমাদের ইনডাইরেক্ট এফেক্ট হতো, ক্যাপিটাল মার্কেটে যখন টার্ন ওভার বেড়ে যাব, সেখান থেকে সরকারের একটা ট্যাক্স বাড়তো। প্রত্যেকটা ব্রোকারেজ হাউসের যখন টার্ন ওভার বাড়তো, সেখান থেকে একটা কর্পোরেট ট্যাক্স আসতো। এটার একটা বহুবিধ এফেক্ট আছে। তো এই সমস্ত জিনিসগুলো সরকার চিন্তায় নিতে হবে। আরেকটা জিনিস, কর্পোরেট ট্যাক্সের পাশাপাশিও আমাদের টোটাল ইকোনমিতে আরেকটা জিনিস একটা বড় ভূমিকা রাখতে পারতো, ইন্ডিভিজুয়াল ট্যাক্সের রেটটা। আমাদের দেশে, অন্যান্য দেশে যেমন আজকে শ্রীলঙ্কাতে আপনার যখন ইন্ডিভিজুয়াল ট্যাক্সের রেটটা শুরু হয় 4% দিয়ে, আপনার ইন্ডিয়াতে 5% দিয়ে, আমাদের দেশে 10% দিয়ে। এটা আমি মনে করি আমাদের দেশে অ্যাটলিস্ট ন্যূনতম 7.5% দিয়ে ট্যাক্সের রেটটা স্ল্যাবটা শুরু হওয়া উচিত ছিল। ফার্স্ট স্ল্যাবটা। যদিও আমাদের দেশে যেভাবে আমাদের লিভিং কস্ট বেড়েছে এবং আপনার বিজনেস কস্ট বেড়েছে, সে তুলনায় আমার কিন্তু ট্যাক্সের আপনার ট্যাক্স ফ্রি রেটটা আমাদের এখানে অনেক কম। সেটাও আর একটু বাড়ানো দরকার ছিল। ফলশ্রুতিতে কিছুটা ফান্ড হলেও আমার আজকে জনগণ যে সঞ্চয় করতো, সেটা হয়তো ক্যাপিটাল মার্কেটে বা সরকারের আদার্স ডেভেলপমেন্টে চলে যেত। তো সরকারের ওভারঅল মানি ফ্লাকচুয়েশনটা, মানি ট্রানজ্যাকশনটা বেড়ে যেত। এটাতে আলটিমেটলি এটা আরেকটা ফার্দার রেভিনিউ ক্রিয়েট করে, ইনকাম ক্রিয়েট করে, এবং সেখান থেকে ফার্দার ট্যাক্স পাইতো। তো সরকারকে এই সমস্ত জিনিসগুলো বিবেচনায় নিতে হবে। অর্থনীতির
ভিত্তিপ্রস্তর দাঁড় করার জন্য, অর্থনীতির ভিত্তিপ্রস্তর যদি সাময়িক বেনিফিটটা আমি আশা করি আইএমএফ একটা সাজেশন দিল, আইএমএফ এর সাজেশন অনুযায়ী যদি সরকার চলতে চায়, আমাদের মাননীয় কৃষিমন্ত্রী মহোদয়া কিছুদিন আগে বলেছেন আইএমএফ একটা ব্যর্থ সংগঠন, আইএমএফ এর গাইডলাইনে বাংলাদেশ চলতে পারে না। তো আমাদের অর্থমন্ত্রী মহোদয় সহ আমাদের পলিসি মেকাররা সহ আইএমএফ এর গাইডলাইন থেকে বেরিয়ে আসতে হবে, নিজস্ব চিন্তা ভাবনা করতে হবে, আমাদের অর্থনীতিকে কীভাবে টেকসই অর্থনীতি করা যায় সে সমস্ত নিয়ে কাজ করতে হবে। রাইট। আমি একটু ফোরকান ভাই আপনার কাছে আসতে চাচ্ছিলাম, আপনি যেমনটা জানেন যে বাজেট 28শে জুনে হয়তো ফাইনালাইজ হবে পার্লামেন্টে। এর আগে এফবিসিসিআই পোস্ট বাজেট কিছু প্রস্তাবনা দিয়েছে এবং সেখানে ওনারা বলছেন যে মাল্টিপল ওয়াট রেট রাখার জন্য, মাল্টিপল যেটা আমরা আলোচনায় নিয়ে এসেছি, ইতিমধ্যে আলোচনা করেছি। আরেকটা মেজর ইস্যু ওনারা যেটা বলছেন সেটা হলো যে ট্যাক্স ফ্রি ইনকাম লিমিটটা ফর ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার্স এটাকে 3.25 লক্ষ টাকা করাটা, এবং কিছুটা ইঙ্গিত নাসির সাহেবও দিলেন। এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে এফবিসিসি এর এই পোস্ট বাজেট প্রপোজালগুলোতে আপনার কি? এফবিসিসিআই যে প্রপোজালটা দিয়েছে ওনারা, আমি তো মনে করি এটা খুব রাইটলি ওনারা এই প্রপোজালটা দিয়েছেন। রিজন ইজ, দেখেন আমরা যখন বাজেটটা দিলাম 4,28,000 বা 4,266 কোটি টাকার এই যে বাজেটটা যখন আমরা দিলাম, তখন কিন্তু আমাদের মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে 5.5% ইনফ্লেশন কিন্তু হবে, এরকম একটা জিনিস মাথায় রেখেই কিন্তু এই বাজেটটা উনি দিয়েছেন, হুইচ ইজ এটা ওনার প্রেডিকশন ছিল। কিন্তু বাস্তবে কিন্তু আপনার 5.5% চাইতে পারবে কি, এটা সম্ভব নয়, এটা পারবে না, এটা অসম্ভব। সুতরাং ডেফিনেটলি এটা দেখা যাবে যে আরও বেশি পরিমাণে 7-8% কিন্তু আপনার আলটিমেটলি চলে আসতে পারে। তো 7 থেকে 8% বাজেট যদি, এটা হলো একটা রিজন, ইনফ্লেশনের জায়গাটাকে আমি রাখলাম। দ্বিতীয় জায়গা হলো, দেখেন মানুষের সরকারি সেক্টরে যেভাবে মানুষের বেতন বেড়েছে, প্রাইভেট সেক্টরে কিন্তু ওইভাবে মানুষের বেতন বাড়ে নাই। সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন ওনাদের যেভাবে বেতন বেড়েছে, এই প্রাইভেট সেক্টরের লোকজনের অবস্থা কিন্তু ত্রাহি অবস্থা, প্রাইভেট সেক্টরের অবস্থা কিন্তু খুবই খারাপ। যারা ভিতর থেকে যারা কাজ করছে, যারা প্রাইভেট সেক্টরের মানুষ, আমরা কিন্তু এটা রিয়েলাইজ করতে পারছি যে এফবিসিসিআই প্রাইভেট সেক্টরের মানুষ তারাও রিয়েলাইজ করতে পারছে। সো এই দুটো জিনিসকে মাথায় রেখে আমি যদি মাননীয় অর্থমন্ত্রীর 5.5%ও চিন্তা করি, তাহলেও তো আমার এটা মিনিমাম 2,80,000 টাকা হওয়া উচিত। যদি ওনারটাই চিন্তা করি 75 থেকে 80,000 হওয়া উচিত, 5% অফ 250,000। সো তাইলেই কিন্তু আপনার দেখা যাচ্ছে এটা মানে 275 থেকে 280,000 টাকা হয়ে যায়। তো এখন আসলে এইটুক ইনফ্লেশনের ইম্প্যাক্টটা তো দেওয়া উচিতই, হ্যাঁ এটা নাই। যেমন আমরা যদি ইউএসের দিকে তাকাই, তাহলে দেখবেন যে ওদের বাজেটে কিন্তু একটা ফিক্স করে দেওয়া হয়েছে লিমিটটা, এটা 7-8 বছর 10 বছর ধরে চলতেছে। তাদের পক্ষে এটা সম্ভব, কারণ তাদের ওখানে ইনফ্লেশনটা নাই, তাদের ওখানে ফেয়ার জাজমেন্ট আছে, ফেয়ার জাস্টিস আছে এবং ফেয়ার পে ইনক্রিমেন্ট আছে। এই সব কিছু মিলিয়ে তাদের ওখানের জন্য এটা অ্যাপ্লিকেবল। এখন তাদেরটা যদি আমি এখানে এনে বসিয়ে দেই, আমার আসলে হয়েছে কি, আমাদের প্রত্যেকটা দেশ তার নিজস্ব জায়গায় কিন্তু একটা ইউনিক। সো আমার দেশটাও কিন্তু আমার জায়গায় কিন্তু ইউনিক। সো কিছু ইউনিক জিনিস আপনাকে চিন্তা করতে হবে। সেখানে যদি আমি অন্য দেশের সাথে সব জায়গায় খালি কম্পেয়ার করতে থাকি, কম্পেয়ার আমি করে ওখান থেকে ভালো জিনিসটা নিব। যে ইউএসএ এটা কেন করে না, আমি একদিন মাননীয় অর্থমন্ত্রীকে বলতেই শুনেছি যে এরকম এটা ফিক্স করে দিব, পৃথিবীর এরকম উন্নত দেশে কিন্তু আমি দেখেছি যুক্তরাষ্ট্র এটা করে না। হ্যাঁ ঠিক আছে করেন, কিন্তু কেন করেন না? কারণ ওনার তো ইনফ্লেশনটা নাই, ওনার তো 5.5% ইনফ্লেশন দিয়ে করে না, উনি তো ঘাটতি বাজেট এভাবে হয়তো কতটুকু করে না, ঘাটতি বাজেটের জায়গাটা আমি একটু বলবো অবশ্য, তো ওটা করে না। তাহলে এই সব কিছু মিলিয়ে কিন্তু আপনার এফবিসিসিআই যে প্রপোজালটা, আমি তো মনে করবো এটা একেবারে পারফেক্ট প্রপোজাল। বরং এটা যদি না করা হয় তাহলেই দেখা যাবে যে আপনার এটা ইনজাস্টিস হবে টু দি পিপল, সাধারণ মানুষের জন্য কিন্তু কষ্ট হবে। এই যে কষ্ট, কারণ এমনিতেই গ্যাসের দাম বাড়ছে, এমনিতেই ইলেকট্রিসিটির দাম বেড়ে গেছে। যেটা 400 টাকা চুলা দিত সেটা আজকে কত টাকা দিচ্ছে, ইলেকট্রিসিটি বিল পার ইউনিট কত দিতাম আজকে কত টাকা দিচ্ছি, গ্যাস বিল কত দিতাম আজকে কত টাকা দিচ্ছি, সিএনজির যে টাকা সেটা কত টাকা দিচ্ছি। এই সব কিছু মিলিয়ে আপনি, আমার কাছে অবাক লাগে যে আপনার 1 কেজি গরু মাংস আজ থেকে 5 বছর আগে আমরা হয়তো 180 টাকায় কিনতাম, আজকে আমাদেরকে 550 টাকায় গরু মাংস কিনতে হয়। তার মানে ক্যান ইউ ইমাজিন দি রেট অফ ইনফ্লেশন ইজ। তাহলে এরকম জায়গায় এসে যদি সরকার জনগণকে আরও চাপতে চায়, সেটা কিন্তু পারবে না, এটা সম্ভব নয়। সো সেই জায়গাগুলোকে কিন্তু অ্যাড্রেস করতে হবে। আমি আবারও বলতেছি, এটা ইলেকশনের আগে লাস্ট বাজেট, সুতরাং ইলেকশন মাথায় রেখে হলেও কিন্তু সরকারের এই জায়গাগুলোকে কিন্তু করা উচিত। তাহলে এই যে শতগুলো কথা বললাম, সবগুলোতে সরকার টাকা ছাড় দিবে, তো সরকার চলবে কোত্থেকে, সরকার টাকা পাবে কোথায়, এটাও কিন্তু আমাদেরকে ভাবতে হবে। তাহলে
সরকার টাকা পাওয়ার অনেকগুলো জায়গা আছে। সেই জায়গাগুলোর মধ্যে মেইন জায়গাটাকে যেটা আমি দেখতে পাচ্ছি, এই যে আবগারি শুল্ক 350 কোটি টাকা আপনি সরকার পাবে, তো সেরকম চিন্তা না করে এরাদের স্ট্র্যাটেজিক চিন্তা করুক, নেট বাড়ানোর চিন্তা করা হোক। স্ট্র্যাটেজিক চিন্তা বলতে যেটা একটু তুমি বলার চেষ্টা করেন, আমি বহুবার এই কথাগুলো বলেছিলাম যে বেশি পরিমাণে কোম্পানি লিস্টিং করে দেয়া হোক, ভালো কোম্পানি। দেখবেন এই স্ট্র্যাটেজিক রিজনের কারণেই কিন্তু আপনি সরকারের যে পরিমাণ ট্যাক্স কন্ট্রিবিউশন হবে সেটা কিন্তু আপনার এইসব ছোটোখাটো জায়গাগুলো চাইতে কিন্তু অনেক বেশি হবে। নেট বাড়ানোর দরকার করা উচিত। বহু লোক আছে যারা ট্যাক্স দিচ্ছে না, তাদেরকে খুঁজে বের করা উচিত। এই জায়গাগুলো কিন্তু আপনাকে অ্যাড্রেস যদি করা হয় তাহলে ওই জায়গাগুলোকে দিয়ে যদি অ্যাড্রেস করি, না করে আমরা বরং এই জায়গাগুলোকে যদি একটু ছাড় দিয়ে দেই, তাহলে সেখানে যে পরিমাণ টাকা ছাড় দিলে যে পরিমাণ টাকা কম আসবে তার চেয়ে অনেক বেশি টাকা কিন্তু মেকআপ হবে কিন্তু ওই জায়গাগুলো থেকে। এইভাবেই কিন্তু আপনার বাজেটটাকে চিন্তা করতে হবে, না হলে জনগণের কিন্তু না বিশ্বাস উঠে যাচ্ছে এবং উঠে যাবে। সুন্দর করে ব্যাখ্যা দিলেন। আমি আরেকটা প্রশ্নে একটু আসতে চাচ্ছি, সেটা হলো যে একটা বিশাল একটা টাফ ডেজ আমরা IMF বলছে যে আমাদের যে রিজার্ভ আছে সেই রিজার্ভটা উইথ দ্য রাইজিং ইম্পোর্ট বিলস এবং স্লাইডিং রেমিটেন্স ফ্লো, এই যে রেমিটেন্সটা যেমন ফ্লো হচ্ছে, আবার ইম্পোর্ট বিলসগুলোও কিন্তু বেড়ে যাচ্ছে, আমাদের পেমেন্ট করতে হচ্ছে। সে জায়গায় $32.73 বিলিয়ন শুধু আমাদের রিজার্ভ আছে, যেটা 8 মাসের আমাদের ইম্পোর্টের টাকা। IMF বলছে যে না, এটা 9.6 মান্থস হতে হবে রিজার্ভটা, সেখানে রিজার্ভের ঘাটতি ওরা দেখাচ্ছে আমাদের। তবে এই কথা তো ঠিক যে আমাদের কিন্তু ইম্পোর্ট বিলস যেমন বেড়ে গেছে, আবার রেমিটেন্সটাও কিন্তু স্লাইড হচ্ছে, রেমিটেন্স কমে যাচ্ছে। সেটা নানাবিধ কারণ আছে। এই জায়গাটাতে আমরা সামনের দিনগুলোতে যেটা IMF বলছে টাফ ডেজ অ্যাহেড, না এটা আমি তো যতটুকু জানতাম যে আমাদের যেটা রিজার্ভ অ্যাটলিস্ট 3 মান্থসের ইম্পোর্টের আমরা তাই জানতাম যে 3 মান্থস ইম্পোর্ট। এটা IMF এর হয়তো নতুন কোনো মানে গাইডলাইন কিনা আমি জানি না, এবং IMF এর গাইডলাইন অনুযায়ী সবসময় যে চলতে হবে নট নেসেসারি আমি মনে করি। তো আমি রিজার্ভ আমার সবসময় টাকা, আমার একটা বিশাল একটা অ্যামাউন্ট যে আমি আইডেল ফেলে রাখবো সেটাও না। আমার যদি এই বিশাল অ্যামাউন্ট আমার যদি প্রোডাকশন না করে, আমার যদি এখানে যদি বিশাল অ্যামাউন্ট যদি আমার প্রোডাক্টিভিটি কোনো না থাকে, তাহলে আমার এত বিশাল রিজার্ভ রাখি, সেই রিজার্ভেরও আমি মনে করি খুব একটা গুরুত্ব নেই। রিজার্ভ একটা সার্টেন লেভেলে, যে কোনো একটা দেশের অর্থনীতির জন্য একটা রিজার্ভটা একটা সার্টেন লেভেল, একসময় যেটা গাইডলাইন ছিল হয়তো 3 মান্থস যেটা ইম্পোর্টের আমার সমান থাকবে, তো সেটা 6 মান্থ হতে পারে, 6 মান্থ অনেক বেশি। এখন বাংলাদেশের রিজার্ভ কিন্তু ঈদের যে কোনো সময়ের তুলনায় খুব ভালো রিজার্ভ, $32.73 বিলিয়ন, $3 বিলিয়ন। তো এটা আমাদের রিজার্ভ ছিল এক সময়, হয়তো দেখা গেল যে আমার টোটাল ইম্পোর্টের 4-5 মান্থস সমান থাকতো, এখন অলমোস্ট 8 মান্থের উপরে আমার রিজার্ভ আছে। না আমাদের রিজার্ভ তো কমে যেত, 2 মাস 2.5 মাসে চলে আসতো, একটা সময় ছিল আমাদের দেশে। এটা IMF এর এক এক সময় এক একটা ইস্যু নিয়ে IMF আসে, IMF এর আমাদেরকে নিয়ে তারা একটা গিনিফিক হিসেবে আমাদেরকে নিয়ে তারা একটা স্টাডির তাদের সুযোগ থেকে যায়। আমার মনে হয় IMF এর এই স্টাডি থেকে আমরা যাতে IMF এর এই স্টাডির গিনিফিক থেকে আস্তে আস্তে আমাদের বেরিয়ে আসা দরকার। আমাদের IMF এর সেকেন্ড অল্টারনেট খুঁজে বের করতে হবে, এবং আমাদের IMF সহ আদার্সের সেকেন্ড অল্টারনেট, আমি আপনাকে বারবার বলছি, ক্যাপিটাল মার্কেট হলো যে আমাদের সেকেন্ড অল্টারনেট। আমাদের এই যে ক্যাপিটাল মার্কেট যখন ডেভেলপমেন্ট হবে, ক্যাপিটাল মার্কেট যখন ভাইব্রেন্ট হবে, আমাদের এই দেশে বড় বড় কোম্পানিগুলো, পৃথিবীর অনেক বড় বড় কোম্পানিগুলো এই দেশে আসবে, এই দেশে পুঁজি বিনিয়োগ করবে, এবং এই দেশের মতো বিশাল একটা বাজার, 17-18 কোটি জনসংখ্যার একটা বাজার পৃথিবীর আর খুব কম দেশে পাবেন। তো স্বাভাবিকভাবে আমাদের এত বিশাল জনসংখ্যার বাজার পৃথিবীর অনেক দেশের বড় বড় বিনিয়োগকারীরা চেয়ে আছে আমাদের জন্য। আমাদের এখন করা দরকার যেটা আমাদের ক্রিস্টাল ক্লিয়ার, তাদের জন্য একটা বিনিয়োগের ক্ষেত্র তৈরি করা দরকার, বিনিয়োগের ক্ষেত্র করে দরকার পর আমাদের লোকাল পিপলদের জন্য এবং পাশাপাশি ফরেন ইনভেস্টমেন্টের জন্য। সেক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীরা সব বাইরের যারা দেখে এদেশের ক্যাপিটাল মার্কেটের স্টেবিলিটি কতটুকু, ক্যাপিটাল মার্কেটের সাইজ কতটুকু, এগুলো তারা বিবেচনায় নেই। যতদিন পর্যন্ত আমাদের ক্যাপিটাল মার্কেটের সাইজ 50-80% বা অলমোস্ট জিডিপির 100% গিয়ে পৌঁছাবে, আমাদের আজকে এইগুলো নিয়ে যেটা রিজার্ভ নিয়ে চিন্তা করতে হবে না, রিজার্ভ অটোমেটিকলি বাড়ে যাবে। তখন আপনার 32 বিলিয়ন কেন, আমাদের রিজার্ভ হয়তো এক সময় $50 বিলিয়ন গিয়ে পৌঁছাবে। আমাদের দেশের
থেকে বাইরে এক্সপোর্টের অনেক বেড়ে যাবে। তো যে এই জিনিসগুলোর জন্য কাজ করতে হবে একটা লং টার্মে। এটা আমরা শর্ট টার্মে যদি চিন্তা করি, শর্ট টার্মে কিছুই হবে না। আমাদের এই ক্যাপিটাল মার্কেট নিয়ে আমাদের পলিসি মেকাররা সহ অনেক লং টার্মে নিয়ে চিন্তা করতে হবে, এবং আমাদের পৃথিবীর আমাদের সামঞ্জস্য ক্যাপিটাল মার্কেট 28-29 তারিখ খোলা, যদি 26 তারিখে ঈদ হয়, জি, কি পজিশন দাঁড়ায়? সেই ক্ষেত্রে ক্যাপিটাল মার্কেট সহ ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটং স্টক এক্সচেঞ্জ এবং তাদের যে সমস্ত টেক হোল্ডারগুলো আছে, সেখানে টেক হোল্ডার এমপ্লয়িগুলো তাদের অনেকের বাড়ি ঢাকার বাইরে, ম্যাক্সিমাম ঢাকার বাইরে। এরা অনেকেই বাইরে থেকে এসে এখানে সপ্তাহে যারা চলে যায়, অনেকে প্রতি সপ্তাহে পরপর আসে অফিস করে। তো এখানে এই সময়ের মধ্যে আমি মনে করি যে যদি 2 দিনের বন্ধের মধ্যে তাদের গিয়ে এসে আবার অফিস করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, এবং পাশাপাশি বিশেষ করে বিনিয়োগ শূন্যতায় বিনিয়োগকারীদের মানে আপনি 10% বিনিয়োগকারীও তখন খুঁজে পাবেন না। এমনি আমাদের রোজার লাস্ট 10 রোজার পরে আমরা বিনিয়োগকারী খুব খুঁজে পাই না। বিনিয়োগকারীরা কেউ উমরা করতে চলে যায়, তারা বিভিন্ন মানে ট্রিপে চলে যায়, বিভিন্ন দেশে ভিজিট করতে চলে যায় বা গ্রামের বাড়িতে চলে যায়। এই বন্ধের মধ্যে যদি আপনি আরও 2 দিন বেশি এই খোলা থাকে, ওই বন্ধের খোলার সময় আমার মনে হয় না খুব বেশি বিনিয়োগকারী পাবেন না। তো এই ক্যাপিটাল মার্কেটে একটা প্রবলেম হতে পারে, যদি এই খুব স্বল্প বিনিয়োগকারী থাকার কারণে সেখানে একটা ম্যানিপুলেশনের সুযোগ থেকে যায়, সুযোগ থেকে যেতে পারে। এটা ডিএসসি কে রিভিউ করা উচিত। একই প্রশ্ন আপনার কাছে, যেটা ফরেক্স কমে যাচ্ছে, আমাদের ফরেক্স রিজার্ভ এবং আইএমএফ বলছে যে 9.6 মান্থসের ইম্পোর্ট সমপরিমাণ আপনাদের রিজার্ভ থাকা উচিত, যেটা আমরা আগে জানতাম 3 মাস হলেই হয়। সেটা কোনো চেঞ্জ এসছে কিনা নিশ্চয়ই আমি জানি না। সেটা আমার আসলে খুব ভালো ধারণা নাই যে আইএমএফ এর রিসার্চে কোনো চেঞ্জ আছে কিনা। ডেফিনেটলি তারা যে কথাটা বলছে তাদের ডেফিনেটলি কোনো রিসার্চ আছে। সো উইথ অল ডিউ রেসপেক্ট অফ দ্যাট রিসার্চ, তাহলে আমাকে যেটা বলতে হবে তার মানেই হলো যে আমাদের ঘাটতি আছে এখন পর্যন্ত তাদের হিসাব অনুযায়ী। তারা যদি বলে যে 9.6 মান্থের বাজেট সমপরিমাণ রিজার্ভ থাকতে হবে, ফরেক্স থাকতে হবে, তো এটা তারা রিসার্চ ছাড়া কথা বলে নাই ডেফিনেটলি, কিন্তু তাদের রিসার্চের বেজ আমার জানা নাই। সুতরাং উইথ অল ডিউ রেসপেক্ট টু দ্যাম, যেটা আমি বলবো যে হ্যাঁ, তাইলে আমাদের কিন্তু যেটা স্লাইডিং হচ্ছে, আমরা যেটা বললাম ফরেন কারেন্সি, আমাদের ফরেন রেমিটেন্স, ফরেন রেমিটেন্সের উৎস কিন্তু আমাদের বেসিক্যালি 2টা। একটা হলো আমাদের গার্মেন্টস স্পেশালি, এবং গার্মেন্টসের সবচেয়ে বড় ডেঞ্জারাস জিনিস যেটা আমরা বলি গার্মেন্টস 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 গার্মেন্টস, ইনফ্যাক্ট আমাদের অন্য কিছু নাই বলে এটাকে আমরা বলি। আপনি একটু খেয়াল করে দেখেন তো, একটা গার্মেন্টস যদি 100 টাকা এক্সপোর্ট করে, তার ব্যাক টু ব্যাক আছে 75 টাকা থেকে 80 টাকা। তাহলে নেট যদি আমরা চিন্তা করি, অ্যাকাউন্টিং যদি আমরা চিন্তা করি, তাহলে ঢোকে $20 ঢুকে, $20 ঢুকে। কিন্তু আমরা যখন রেমিটেন্সের কথা বলি তখন ওই $100 পুরোটাকে রেমিটেন্সের কথা বলি, এটা কিন্তু আমরা বলি। কিন্তু আমরা যদি সত্যিকার অর্থে হিসাব করি, নেট রেমিটেন্স যদি হিসাব করি, নেট রেমিটেন্স, তাইলে কিন্তু গার্মেন্টসের চাইতে অনেক উপরে থাকবে আমার এই লেবারদের টাকা। কারণ ইয়েস, ফরেন আমি লেবারদের টাকা একটু কঠিন করে বললাম, এই জন্য বললাম যে তাদের প্রতি যে আমাদের চিন্তাভাবনা বা তাদের প্রতি যে আমাদের নেগলিজেন্স ইন দি এয়ারপোর্ট অ্যান্ড এভরিহোয়ার, ওই জায়গাগুলোকে বলার জন্য বললাম। অথচ তাদের রক্তের টাকায়, তাদের ঘামের টাকায়, তাদের টাকায় কিন্তু আজকে আমরা এখানে। আরেকটা যে জিনিসটা আমরা বলার চেষ্টা করব সেটা হলো, দেখেন একদিকে যেমন ফরেন রেমিটেন্স স্লাইডিং হচ্ছে, ইটস বিকজ অফ আপনার লোক বল কমে যাচ্ছে, বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে, এইসব কারণে যখন কমে যাচ্ছে, ঠিক একই রকমভাবে রেমিটেন্সগুলো আমাদের দেশ থেকে অন্যভাবেও বিদেশে চলে যাচ্ছে। তো এই টাকাগুলোকে এক্স্যাক্টলি ক্যাপিটাল ফ্লাই হচ্ছে, এই টাকাগুলোকে ক্যাপিটাল ফ্লাইটটাকে বন্ধ করার জন্য যেটা করতে হবে সেটা হলো আমার এনবিআরকে একটু ইজি হয়ে ওই টাকাগুলো ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে, এবং আনার পরে ওই টাকাগুলোকে লক করে দিতে হবে, তুমি আর নিতে পারবে না, এইগুলোকে ইনভেস্টমেন্ট করো। এই স্ট্র্যাটেজিটাতে যদি আমরা যেতে পারি, তাহলে আজকে যে রেমিটেন্সের থ্রেটের কথা আমরা চিন্তা করছি, যেটাকে আপনি বললেন আইএমএফ বলছে যে টাফ ডেজ এহেড, নো, অল গুড ডেজ আর এহেড। কিন্তু এই অল গুড ডেজ আর এহেড হ্যাজ টু বি থিং বাই আওয়ার এনবিআর। অল গুড ডেজ আহেড। দর্শক মণ্ডলী, আমরা আলোচনার শেষ ভাগে যেটা শুনলাম, অল গুড ডেজ আহেড, এইটা নিয়েই আমরা শেষ করতে চাচ্ছি আজকের অনুষ্ঠান। ধন্যবাদ ফোরকান ভাই আপনাকে, ধন্যবাদ নাজির সাহেব আপনাকে। এই অনুষ্ঠানের চুম্বক অংশগুলো আগামীকাল শেয়ার বিজে দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাবেন, আর আগামীকাল একই সময় এনটিভির পর্দায় দেখবেন একই অনুষ্ঠান মার্কেট ওয়াচ। ততক্ষণ দেখতে থাকেন এনটিভি। আসসালামু আলাইকুম।